প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত আছেন দৈনিক সমকালের উপসম্পাদক কবি মাহফুজ আজিজ। কেমন আছেন? ভালো আছেন। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আলোচনায় আমরা যেতে চাই। প্রথম আলো, অভ্যুত্থানে শহীদদের পরিবারকে সম্মাননা জানানো হবে, থাকবেন দেশি বিদেশি অতিথি। শৃঙ্খলা ফেরেনি, পদোন্নতি পদায়ন নিয়ে দৌড়ঝাঁপ জনপ্রশাসন। জ্বালানি ডলারের সংকট কাটেনি, আরও বেড়েছে লোডশেডিং। আশুলিয়ায় অস্থিরতা চলছে, গাজীপুরে আবার বিক্ষোভ। দৈনিক সমকাল, বিএনপি হতাশ হলেও চাপে রাখতে থাকবে রাজপথে। পোশাক খাতে রপ্তানি আদেশ কমেছে শতকরা 10%। আশুলিয়া ও গাজীপুরে ছুটি 67 কারখানা। দৈনিক যুগান্তর, সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের সম্পদের পাহাড়। অধিগ্রহণের 35,000 একর জমির পসরা, পাউবোর জমি খেকো রেজাউল করিম। যুগান্তরকে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, বৈদেশিক সম্পর্কে ভারসাম্য আনাই বড় চ্যালেঞ্জ। কালের কণ্ঠের শিরোনাম, বেনজির এখন অস্ট্রেলিয়ায়। সরকারকে বেকায়দায় ফেলতে মরিয়া বেনজিরের অনুসারীরা। লোডশেডিং বাড়ছেই, অতিষ্ঠ জনজীবন। বকেয়া পরিষদে প্রধান উপদেষ্টাকে আদানি গ্রুপের চিঠি। বাংলাদেশ প্রতিদিন, পাচার অর্থ ফেরতে চ্যালেঞ্জ। চাঁদাবাজি বন্ধে কমবে পণ্যের দাম। পুলিশে এখনও সক্রিয় বেনজিরের প্রেতাত্মা। দৈনিক ইত্তেফাক, গাজীপুর ও সাভারে 51 পোশাক কারখানায় ছুটি। ডক্টর ইউনূসের সরকারকে নেদারল্যান্ডসের পূর্ণ সমর্থন। সচিবালয়ে সারাদিন পদবঞ্চিতদের বিক্ষোভ। মানবজমিন, হঠাৎ কেন এত লোডশেডিং? তিতাসের হারুন, 500 কোটি টাকা 9-6-এর অভিযোগ। সময়ের আলো, মামলাবাজিতে সেই পুরনো চেহারা। বিতর্কে ঝুঁকি আছে ট্রাম কমলা উভয়েরই। যায় দিন, দুর্নীতিতে ডুবছে গ্যাস খাত। চলতি সপ্তাহে বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক আলোচনা যুক্তরাষ্ট্রের। খবরের কাগজের শিরোনাম, বিদ্যুৎ খাতে ওরিয়নের আগ্রাসন, ভিআইপি সড়কে রিকশার দাপট। কালবেলার শিরোনাম, গণতন্ত্রের নামে গচ্চা 8,000 কোটি টাকা। বিপুর মদতে ইন্ট্রাকও হাতিয়ে নিয়েছে 450 কোটি টাকা। দৈনিক সংগ্রাম, কথা রাখছে না ভারত। বিএসএফের গুলিতে সীমান্তে বাংলাদেশি হত্যা চলছেই। শেখ হাসিনার শাসনামলে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে ডক্টর ইউনূস। দৈনিক বাংলা, ডক্টর ইউনূসকে সমর্থন দিতে বাইডেনকে অনুরোধ সিনেটর ডারবিনের। একদিনে মৃত্যুর রেকর্ড, এবছরও শতক ছাড়ালো ডেঙ্গুতে মৃত্যু। দেশ রূপান্তর, 56,000 কোটির সালমানি ভেলকি। সম্পর্ক জোরদারে অর্থ সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। ইনকিলাবের শিরোনাম, লোডশেডিংয়ে ভোগান্তি, বঞ্চিতরা ডিসি না হওয়ায় জনপ্রশাসনে হট্টগোল। দৈনিক জনকণ্ঠ, পাচার হওয়া অর্থ ফেরাতে হাটলাইনে সরকার। ডক্টর ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা এ সপ্তাহেই। মাহবুব আজিজ, আপনি শিরোনামটা শুনলেন। আমরা একটু শুরুতেই একটি বিষয় নিয়ে কথা বলতে চাই। প্রথম আলোতে যে শিরোনাম হয়েছে, শৃঙ্খলা ফেরেনি, পদোন্নতি পদায়ন নিয়ে দৌড়ঝাঁপ, এবং যেটা হচ্ছে যে তুচ্ছ মানে পদোন্নতি। জি, ডিসিরা মনে করছেন যে আমার যোগ্য থাকা সত্ত্বেও আমি পদোন্নতি পাইনি। তো এই যে একটা ঘটনা ঘটলো মানে সচিবালয়ে, তো এটা তো প্রায় দেখি যে এখন সচিবালয়ে ঘটনাগুলো ঘটছে। সচিবালয়ে ঘটনা ঘটছে। এর আগে আনসাররা সচিবালয় ঘেরাও করলেন এবং শিক্ষার্থীরা পরীক্ষা বন্ধ করলেন। সবার আগ্রহের জায়গাটা কথায় কথায় ওখানে চলে যাচ্ছেন। কালকে যেটা হয়েছে, গতকালকে, যে সেখানে হাতাহাতি হয়েছে এবং তারা কোনো নিয়ম কানুন শৃঙ্খলা মানতে চাচ্ছেন না, এরকম একটা বিষয়, এবং সেগুলো ভিডিও হিসেবে চলে আসছে। এখন তো কোনো ঘটনা আপনি লুকিয়ে রাখা যায় না। তো আসলে একটা পরিস্থিতি যখন সামনে আসে, একটা গণ অভ্যুত্থান হলো, এইরকম একটা ইতিবাচক দিকেও
কিন্তু যে যার স্বার্থের চিন্তাটা অনেকে করছে, দৌড়াদৌড়িটা শুরু করেছেন। এবং এই ক্ষেত্রে যারা দায়িত্ব নিয়েছেন তাদের একটু কঠোর মনোভাব রাখবার দরকার ছিল, অথবা সুনির্দিষ্ট কিছু যদি তারা বলতেন যে এইভাবে আমরা করব বা কিছুদিন পরে করা হবে। হঠাৎ করে সব জায়গা থেকে একেবারে শূন্য করে ফেলা, 40টা পাবলিক ইউনিভার্সিটির উপাচার্য নাই, ডিসি নাই, সব জায়গা থেকে নাই, একেবারে জাস্ট 5ই আগস্টের পরেই যদি সব জায়গা থেকে আপনি সরিয়ে ফেলেন এত বড় একটা কাঠামো, তাহলে তো কিছু সমস্যা দেখা দিবে। আপনি ধীরে ধীরে সময়ে এটা হতে পারতো, অথবা কোনো একটা সুনির্দিষ্ট পলিসির ক্ষেত্রে হতে পারতো যে হ্যাঁ অবশ্যই আপনি যখন এখন একটি সরকার চলছে, তারা যাদেরকে নিয়োগ দিচ্ছে এটা পরিবর্তনের পরে যিনি আসবেন সাথে সাথেই কি আবার পরিবর্তন হবে, একটা ধারাবাহিকতা তো থাকবে। অর্থাৎ যেটা বলতে চাচ্ছি যে যেই কাঠামো আমাদের চলছে, রাষ্ট্রীয় কাঠামো বলেন, যেই কাঠামোটা চলছে প্রশাসনিক কাঠামো বলেন, তার একটা ধারাবাহিকতা কিছুদিন রেখে আপনি তারপরে স্ক্রুটিনিং করেন যে কার কি সমস্যা আছে। ওনার এই সমস্যা একদম প্রকাশ্যে বলে প্রয়োজনে দাপ্তরিক তদন্ত করে তারপরে তাকে চিঠি দিয়ে এটা করা হলো। আপনি গত রাতে এলেন আর আজ সকালে সবাই বাদ পড়ে গেল। এটা কিন্তু এর আগেও হয়েছে বাংলাদেশে, যখন বিএনপি চলে যায় আওয়ামী লীগ এসে এটা করেছে, লাগাতারভাবে করেছে। এবং যেহেতু আওয়ামী লীগ অনেক দিন ছিল, 15 বছর, সেহেতু এখানে তো সব জায়গায় আওয়ামী লীগীকরণ করা হয়েছে। কাজে এইখানে সব জায়গা থেকে শূন্য করতে গেলে তো কি দাঁড়াবে, এবং তাদের জায়গায় আসলে কারা বসছে। হ্যাঁ, তবে এটা তো একটা ব্যাপার হয় যে কাজের সুবিধার্থে আপনাকে কিন্তু আপনার ওই যে জঞ্জালগুলো ফেলে দিতে হবে, সেটাও খুব জরুরি দরকার। কিন্তু আপনি যেটা বললেন যে খুব দ্রুত একেবারে সব ছেড়ে ফেলা, সেটা যেমন না। আরেকটা জিনিস যেটা মাহবুব আজিজ আমি আপনার সাথে আলাপ করতে চাই, আর আমাদের শিক্ষার্থীদের সেলুট করি। আজকে তো আমরা যে পরিবেশে দাঁড়িয়ে আছি এটা তো শিক্ষার্থীদের এই অবদান, এবং তার ফলে আজকে একটা বাংলাদেশের আসল চেহারাটা বোঝা গেল। কিন্তু এই যে গতকাল বাংলাদেশের ঢাকায় দুটি বড় কলেজ, ঢাকা কলেজ আর আইডিয়াল কলেজের মধ্যে শিক্ষার্থীরা যে ঘটনাটা ঘটালো, একটা তুচ্ছ ঘটনা। একটা কলেজে নবীনবরণ হচ্ছিল, অন্য ওই নবীনবরণ দেখতে আর একটা কলেজের শিক্ষার্থীরা গেছে, কথা কাটাকাটি হলো এবং মারধর হলো। পরে কি করলেন আপনি, একটা কলেজের সাইনবোর্ড পর্যন্ত মাথার করে নিয়ে এসে আপনি আপনার এটাকে বলে ব্যাটাগিরি আর কি, ব্যাটাগিরি দেখালেন। তো এইটা কি আমরা শিক্ষার্থীদের থেকে আশা করি? আসলে ভাই যেটা হচ্ছে যে শিক্ষার্থীরা একটি কাজ করেছেন, এই কাজটা কিন্তু এর আগেও আমাদের এখানে হয়েছে, 90-তে হয়েছে, মুক্তিযুদ্ধের কথা বলাই বাহুল্য, 52-এর ভাষা আন্দোলন। বাংলাদেশের ইতিহাসের সাথে অন্তত যেগুলো, বা আমরা যদি একদম আধুনিক সময়ের কথা বলি, গত 70 থেকে 100 বছরের সমস্ত কাজেই তো শিক্ষার্থীরাই নেতৃত্ব দিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুখ্যত। সেই ক্ষেত্রে পরবর্তীতেও কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন সময় ওই জায়গাটা থেকে সরে এসেছেন দেখে 90-এর গণ-অভ্যুত্থানও ব্যর্থ হয়েছে বলা হচ্ছে। কিন্তু তার মানে এই নয় যে শিক্ষার্থীরা তাদের কাজই হচ্ছে দেশ পাহারা দেওয়া সার্বক্ষণিকভাবে। তারা যদি দেশ পাহারা দেয় তাহলে পড়াশোনা করবে কে? এবং সেই ক্ষেত্রে শুধু কিন্তু পাহারাই দিচ্ছে, তার মানে পাহারা শব্দটা বলা হয় যখন, তখন একটু ভেবে দেখেন, তার মানে কোনো একটা ঘটনা ঘটছে থেকে পাহারা দেয়, তাহলে ঘটনাগুলো কারা ঘটায়? তাদেরকেই আসলে ঠিক হতে হবে যে এমন কিছু যাতে না করি যাতে শিক্ষার্থীদের পাহারা দিতে হয়। এখন এত বড় একটা গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের স্বাভাবিকভাবেই একটু স্থিত হতে তো সময় লাগবে, রাস্তায় এতদিন ছিল তারা টানা। সেক্ষেত্রে কিছু ঘটনা যে ঘটাবে না তা বলা যাবে না, তবে তাদেরকে বুঝিয়ে সুন্দরভাবে আলাপ আলোচনা করলে, আলাপ আলোচনায় যে সমাধান হয় এটা তো আমরা সবসময় জানি, এবং এটাই তো জরুরি। গত সরকারের পতনের মূল কারণই তো আমি মনে করি আলাপ আলোচনা হলেই অনেক কিছু করা এবং কোনো কথা না শোনা, আমি শুনবো না, এই জায়গায় যদি আমরা দাঁড়াই তাহলে তো সমাজ এই পরিস্থিতিতে। আপনি খুব চমৎকার কথা বলেছেন, আমি শুনবো না, যা ঘটে ঘটুক আমি শুনবো না, আমারটাই ঠিক। হ্যাঁ, আর তাল গাছ আমার, তাল গাছ। বাবু, লোডশেডিং নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, এবং গত 3-4 দিনে মানে ওই যে বলে না যে আপনার এখানে কি বিদ্যুতের অবস্থা কি, কখন আসে, আসে কিন্তু কখন এসে চলে যায় বুঝতে পারি না। সেটা এখন ঘটনা ঘটছে। যেমন প্রথম আলোতে শিরোনাম হয়েছে জ্বালানি ডলারের সংকট কাটেনি, আরও বেড়েছে লোডশেডিং। এবং আরেকটি পত্রিকায় যেটা দেখা গেল যে আদানি চিঠি দিয়েছে, বকেয়া পরিশোধে প্রধান উপদেষ্টাকে আদানি গ্রুপের চিঠি, লোডশেডিং বাড়ছে, অতিষ্ঠ জনজীবন, কালের কণ্ঠের শিরোনাম। কি ঘটবে? যে এইখানে যে ঘটনাটা হচ্ছে কি, আমরা তো বিদ্যুৎ বা কুইক রেন্টাল ইত্যাদি অনেক কিছু দিয়ে
শুনছিলাম 9 সালের পর থেকেই আওয়ামী লীগ শাসনামলে, এবং এই জায়গাতে খুব দ্রুত সরকার যেটা করতে পারেন, একটা পরিস্থিতিটা কি, যেটা সে অর্থনৈতিক শ্বেতপত্র তৈরি করা হচ্ছে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে, যে আসলে বিদ্যুৎ খাতে আওয়ামী লীগ করে গেছে কি। এবং ভয়াবহ আরেকটি জিনিস শোনাই আপনাকে, বিদ্যুৎ খাতে ওরিয়নের আগ্রাসন ক্যাপাসিটি ট্যাক্সের নামে 5,000 কোটি টাকা লোপা। সেই তো এই জায়গাতে যদি আমাদেরকে মানে যেহেতু খুবলে দিয়েছে দেশটাকে একেবারে, এবং সেই কারণেই তো এই জনবিস্ফোরণ। আপনি যখন মানুষ খেতে পারবে না, যখন দাঁতে দাঁত দিয়ে কোনো রকমে টিকে থাকবার চেষ্টা করেছে, না পেরে তখন সবাই রাস্তায় নেমে গেছে। এই জায়গাতে এখন সরকারের যদি বাহুল্য চাপ দেওয়া হয় তাকে, আপনি এখনই দেন, এখনই, সে পারবে না। কিন্তু জিনিসটা তাকে জানিয়ে দেওয়া যে এই পরিস্থিতি আছে, আমাদের এই সময় লাগবে। কারণ আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কিছু কিছু ক্ষেত্রে তারা বেশ যে শ্বেতপত্রের কথা বলছেন, কিংবা বাংলাদেশ ব্যাংকের গভর্নর যেটা বলছেন, সেটা মোটামুটি বোঝা যাচ্ছে। কিন্তু এটাও ঠিক যে অহেতুক ভয় দেখানোও ঠিক নয়। যে গভর্নর যখন বলে দিচ্ছেন যে 10টি ব্যাংক একেবারে শূন্য হয়ে গেছে, তখন কিন্তু মানুষ যারা ওইখানকার গ্রাহক, তারাও এটা ভীতিতে, যারা আমানত রেখেছে, হ্যাঁ, আমরা কিন্তু সাধারণ মানুষ যেটা সরকারের কাছে চায় যে আমাকে ভয় দেখানো তো আপনার কাজ না, আপনি বলেন যে এখানে আপনারা কি করছেন, করেছে, নিয়েছে, শূন্য করে দিয়েছে, এই কথা কিন্তু মানুষ বেশি দিন শুনতে চাইবে না। আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। গণ অভ্যুত্থানে শহীদদের পরিবারকে সম্মাননা জানানো হবে, এবং এটা খুবই খুবই মানে সমসাময়িক এই সময়ে, মানে আমাদের ক্ষতগুলো না কাটতেই যে আমরা এই যে রেসপেক্ট করা, এই জায়গাটা খুবই আশা জাগায়। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন ক্ষেত্রে 14ই সেপ্টেম্বর এই অনুষ্ঠানটি হবে, এবং দেশি বিদেশি থাকবেন অতিথিরা। এই প্রথম, যে জন্য আলোচনাটা করতে চাই, এই প্রথম আমরা রাষ্ট্রীয়ভাবে জানতে পারলাম এই অনুষ্ঠানের জন্য 5 কোটি টাকা খরচ হবে। এর আগে কোনোদিনই আমরা কোনোভাবেই জানতে পারিনি যে কোন অনুষ্ঠানে কত টাকা খরচ হয়। এই যে ট্রান্সপারেন্সি, এইটা কিন্তু একটা আশা জায়গায়। অবশ্যই অবশ্যই এইটুকু তো আমাদের ন্যূনতম প্রত্যাশা। তবে এখনই এত উচ্ছ্বসিত না হওয়ার অনুরোধ করি, কারণ এই 5 কোটি টাকা কোন খাতে কিভাবে খরচ হচ্ছে সেটাও নিশ্চয়ই জনগণ জানতে চাইবে। এবং অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ আয়োজন, অত্যন্ত প্রয়োজনীয়। সাথে সাথে এটাও মনে করা দরকার যে আমরা তো তাদেরকে স্মরণ করবই, অনাদিকালের বাংলাদেশও স্মরণ করবে, এবং শ্রদ্ধা ভরে তাদের যথাযোগ্য মর্যাদায় তাদের সরিতে হবে। সাথে সাথে যারা হাসপাতালে এখন আছেন চিকিৎসাধীন, অবর্ণনীয় অবস্থায়, সেখানেও নিশ্চয়ই সরকার অনেক কিছু করছেন, এবং সেগুলোকে আরেকটু দৃশ্যমান করা, যে কতজন আহত আছেন, অনেকের পা চলে গেছে, হাত চলে গেছে, চোখ চলে গেছে। যেমন গতকাল তো একটি পত্রিকায় দেখলাম যে চোখ হারানো যে 461 জন একটি হাসপাতালে। তো এইগুলোর ফলো আপ রাখা, এবং তাদেরকে কি করে পুনর্বাসিত করা হচ্ছে, রাইট রাইট, এবং তাদের যারা নিহত হয়েছেন তাদের পূর্ণাঙ্গ তালিকা করে ওই সমস্ত পরিবারের পাশে থাকা, এগুলো দরকার আছে। এবং এগুলো অবশ্যই আমাদের মানে বাংলাদেশ রাষ্ট্রের যে একটি মানে মানবিক মর্যাদা, সেই জায়গায় আমাদেরকে আরো সমুন্নত করবে। অবশ্যই। আমরা তো অনেক সময় একেবারে কাছে ধারের যে ঘটনাগুলো সেগুলো ভুলে যাই। সংবাদ তো এরকম হয়, একটি নতুন সংবাদ এলে পুরনো সংবাদ চাপা পড়ে যায়। একটি পত্রিকার শিরোনাম যেটা হয়েছে কালবেলা, জেল পলাতক 929 আসামি ভয়ের কারণ। তার মানে যারা জেল পালিয়ে গেছে ভয়ঙ্কর আসামিরা, তারা এখন কে কোথায় আছে এই পত্রিকার রিপোর্টটি তাই বলার চেষ্টা করছে। কিন্তু এই যে একটা আমরা নতুনভাবে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, তো এরা কি এক সময় কোনো সমস্যার সৃষ্টি করবে না? নিশ্চয়ই। আরেকটা ব্যাপার হচ্ছে কি, ধরেন ওই যে প্রসঙ্গটা নিয়ে আমরা আলাপ শুরু করলাম, যে একদম হরে ধরে বাদ দেওয়া, আবার হরে ধরে মাফ করে দেওয়ারও তো ঘটনা ঘটছে, জেল থেকে যাদেরকে বের করে দেওয়া হচ্ছে। এখন এই বিষয়গুলোর সম্পর্কে একটা স্বচ্ছ একটা না, যেমন আপনি যেটা স্পষ্টই বলি, দাগী আসামিদের জেল থেকে ফেরত, সেটাই তো এটা। এবং অনেক রাজনৈতিক কারণে যারা বিভিন্ন ছিল, সেটা তো একদম পরিষ্কার করে বলাই দরকার ছিল যে এটা রাজনৈতিক মামলা, রাজনৈতিক মামলার কারণে আমরা এটা বাদ দিচ্ছি। কিন্তু যিনি একদম দাগী আসামি, তারটা কিভাবে কি হচ্ছে, তো সেই ক্ষেত্রে পুরো আইন শৃঙ্খলার বিষয়টা কিন্তু একটু ভেবে দেখবার মতো বটেই। এখন যেহেতু সবকিছুই একটা গণ অভ্যুত্থানের পরপর ঘটছে,
আমরা নিশ্চয়ই সরকারকে সময় দেব, দিয়েছিও। না সময় তো এই না না সময় তো অবশ্যই, এবং এটা খেয়াল করবেন যে প্রত্যেকটি মানুষ কিন্তু বলছে এই সরকারকে সময় দিতে হবে, এটা কিন্তু সবাই সবার জায়গা থেকে বলছে। কিন্তু আমি এখন যে প্রসঙ্গটা আপনার কাছে তুলতে চাই, আমি জানি না আমার এই প্রশ্নটি কতটুকু যৌক্তিক হচ্ছে, তারপরেও আলোচনাটা বোধহয় হতে পারে। আমরা এই যে শিক্ষার্থীরা যে আন্দোলন করলো, এই শিক্ষার্থীরা কিন্তু সড়কের নিরাপত্তার দাবিতে এর আগেও আন্দোলন করেছিল, যে সড়কটা নিশ্চিত থাকে 18 সালে, এবং তারা কিন্তু সেখানে আইনের কথা বলেছিল, যে আইন। কিন্তু ঠিক এই সময়ে ওই যে আপনি বললেন গণ অভ্যুত্থানের মধ্যে অনেক কিছু মাপ করতে হয়, অনেক কিছু সময় লাগে, কিন্তু সড়কের নৈরাজ্য তো কমলো না, বেড়েছে আরো। এবং এখন যেটা হচ্ছে যে আমার অধিকার, আমি যে কোনো সময় চলতে পারবো, রিক্সা এখন সব জায়গায় চলছে। ওই যে আমি বললাম না যে এই আলোচনাটা, রিক্সা একদম সাধারণ মানুষ, শ্রমিকরা চালায়, তাদেরও তো রুটি রুজির ব্যাপার আছে, কিন্তু তারপরেও আমি কি একটা আইনে চলবো না? নিশ্চয়ই। এবং এই জায়গাগুলোতেই আমাদের মনে হয় যে যেহেতু আমরা বারবার বিভিন্ন বিষয়ে কথা বলছি, এবং এটা খুব ভালো লক্ষণ যে সবাই মন খুলে কথা বলতে পারছে, তো সেই ক্ষেত্রে এই সড়ক শৃঙ্খলার ব্যাপারেও মন খুলে কথা বলতে হবে। এবং এই জায়গাগুলোতে যারা অংশীজন, যারা বিশেষজ্ঞ, তাদের কথাবার্তা আমাদের শুনতে হবে। যে রাষ্ট্রের উচিত মানুষের জীবনের নিরাপত্তাকে প্রথমে নিশ্চিত করা, এবং সেই জায়গাতে সড়কে যে নৈরাজ্য চলছে, গতকালই বোধহয়, গতকাল বা পরশু দিন 7 রাস্তা যেভাবে আটকা গেল, এই যে আমাদের এখানে 7 রাস্তা প্রায় 4 ঘন্টা 5 ঘন্টা ধরে আটকে রেখে এটা সারা শহরে ছড়িয়ে গেল। আজকে 7 রাস্তা, কালকে 5 রাস্তা, পরশু দিন 2.5 রাস্তা, এইভাবে যদি বন্ধ হয়, তো এই বিষয়গুলো নিয়ে আমাদের আরো অ্যাড্রেস করা দরকার। আপনি 7 রাস্তার কথা বললেন, আপনার অফিসের সামনে কিছু দূর গেলেই ওই যে ট্রাক স্ট্যান্ডটা, যেটা রাস্তা একদম খালি করে রাস্তা সুন্দর রাস্তা করে দেওয়া হলো, এখন আপনি গেলে দেখবেন আবার সেই পুরো দমে দুই পাশেই রিক্সা বা গাড়ি যাওয়ার জন্য মনে হলো দয়া করে একটু রাখা হয়েছে, আর বাকিটা পুরোটাই দখল। এবং আরেকটা ব্যাপার হচ্ছে কি, যে ধরেন মানুষ, মানে যারা এগুলো করছে, তাদের কথাবার্তার ভঙ্গি অনেক পরিবর্তন হয়ে গেছে। যে আমরা 15 বছর থাকতে পারি নাই, আমরা 15 বছর পরে এখানে এই ট্রাকে এসেছি, তার মানে যেই দল ওখানে ছিল আরেক দল কিন্তু ওখানে বসে গেছে। একই রকম ভাবেই তারা চাঁদাবাজি করছে, একই রকম ভাবেই তারা কথা বলছে, একই রকম ভাবেই, মানে এই যে দেশের একটা পরিস্থিতি যে দুই দলের হয় এ দল থাকবে, না হয় বি দল থাকবে, এই জায়গা থেকে বের হবার আকাঙ্ক্ষাই কিন্তু গণ অভ্যুত্থানের ভেতরে ছিল, যে আমরা সাধারণ মানুষরা আমাদের পূর্ণ নাগরিক অধিকার নিয়ে থাকতে পারি। একটি রাজনৈতিক কর্মীর যেই নাগরিক অধিকার, একজন সাধারণ মানুষের নাগরিক অধিকার একই। আপনি আপনার পেশি শক্তি আমার উপরে দেখাবেন, আপনি উল্টা দিকের, এখন আমি গত পরশুর ঘটনা বলতে পারি, উত্তরা 3 নম্বর সেক্টরের উল্টো দিক থেকে গাড়ি আসতেছে, এবং তারা রাজনৈতিক দলের ব্যানার লাগিয়ে আসতেছে, এবং ভাবটা এরকম, আমরা এদিক দিয়ে যাবো, এটাই আমার অধিকার, এটাই আমার অধিকার। এই ঘটনা তো আমরা 15 বছর দেখেছি। আপনারাও যদি তাই করেন, এবং এই বিষয়গুলোই তো আসলে মানুষকে এক ধরনের হতাশার মধ্যে ফেলে দেয়, মানুষকে রাজনীতি বিমুখ করে, এবং কখনো কখনো ক্ষুব্ধ হয়ে মানুষ তখন রাস্তায় নামে। আমাদের সমন্বয়করা এখন খুব দুর্দান্তভাবে এখনো দায়িত্ব পালন করবার চেষ্টা করছেন, এবং তাদের বক্তব্য শোনার জন্য মানুষের বেশ আগ্রহ আছে। তারা দেশের বিভিন্ন এলাকা সফরও করছেন। গতকাল ছাত্র জনতার হাতেই দেশের ভবিষ্যৎ আমরা দেখতে চাই, সার্জিস আলম বলেছেন। ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে, আসিফ মাহমুদ যুব ক্রীড়া উপদেষ্টা বলেছেন। এই যে তারুণ্যের উক্তি এবং তারুণ্যের যে শক্তি, এটা কিন্তু প্রমাণ করে। অবশ্যই, এবং এটা তো অলরেডি প্রমাণিত যে তাদের যেই ভেতরকার যে প্রত্যয় এবং শক্তিশালী মানসিকতা যথেষ্টভাবে আমরা দেখেছি, এবং ঠিক আছে সব কিছুই। তবে আমার যেটা বিশ্লেষণ, যে ছাত্ররা তাদের অভিজ্ঞতায় আরও সামনে অনেক কিছু বুঝতে পারবেন, সামনের দিকে যাবেন, এবং কিছু কিছু কাজ যেগুলো হচ্ছে সেক্ষেত্রেও তারা অ্যাড্রেস করবেন, যে একসাথে সমবেত হচ্ছেন, কথা বলছেন, সাথে সাথে দেশের যেই সাধারণ মানুষ, তাদের যে প্রয়োজনীয় নাগরিক অধিকার, প্রয়োজনীয় জীবনযাত্রা, কারণ আলুটা, পটলটা, ডালটা, ডিমটা মানুষকে কিনেই খেতে হবে, এবং সেখানে যারা সরকারের সাথে নাই, তাদেরকে কিন্তু ওই কষ্টার্জিত টাকাটা, আপনি আজকে দেখেন গার্মেন্টসে কি অবস্থাটা হয়েছে,
এখন এই 60-70টা গার্মেন্টস যদি বন্ধ থাকে, এক একজন ব্যবসায়ী যদি ভাবে বসে যায়, সেটা কিন্তু আমাদের শ্রমিকদের উপরে পড়বে, শ্রমিক থেকে শুধু দেশের অর্থনীতির উপরে। আমাদের 80% রপ্তানি আসে গার্মেন্ট থেকে, সেটা আজকে এই পরিস্থিতি। আমাদের যদি বিদ্যুতের এই অবস্থা হয়, গার্মেন্টের এই অবস্থা হয়, ব্যাংকের অবস্থা তো মোটামুটি আওয়ামীকরণ করা হয়েছে। এবং এই শূন্য গর্ভ অবস্থার মধ্যে আমরা যদি শুধু বলি যে আমরা দেশ তৈরি করবো, আমরা দেশ অবশ্যই তৈরি করব, দেশ কিন্তু দেশের মানুষ নিয়ে। এবং দেশ তৈরি করতে হলে মানুষকে তার ন্যূনতম সকল অধিকার নিশ্চিত করে মৌলিক 5টি অধিকার দিয়ে আগাতে হবে। যেটা নিয়ে আওয়ামী লীগ আমলে আমাদের আপত্তি ছিল যে আপনি এত বড় বড় মেগা প্রকল্প করছেন, আপনার স্বাস্থ্যসেবা কোথায়? আমার ফুলবাড়িয়া উপজেলায় 12 লাখ মানুষের জন্য একটি হাসপাতাল, 3 জন ডাক্তার, এবং সবচেয়ে বড় অপারেশনের নাম হচ্ছে সিজার, 3 জন ডাক্তার। তো এই হচ্ছে আমাদের পরিস্থিতি স্বাস্থ্য। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। আমরা আশাবাদী হতে চাই, একটা নতুন স্বপ্ন, নতুন দেশ, নতুন সম্ভাবনা। আমরা অবশ্যই আশাবাদী হতে চাই, আমাদের প্রিয় মাতৃভূমি এগিয়ে যাক। ভালো থাকবেন, খোদা হাফেজ।